হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই আশা করি খুব ভালো আছো। আজকে গতকালকে আমি 11-এর ক্লাস দিয়েছিলাম, অর্থাৎ 11-এর আমরা জিওগ্রাফি নিয়ে ক্লাস করেছি। আজকে আমরা কিন্তু দ্বাদশ শ্রেণীর জিওগ্রাফি নিয়ে ক্লাস করব, কারণ এখন একটু স্পিডে আমরা জিওগ্রাফিটাকে এগিয়ে নেব। তারপরে আমরা বাকি সাবজেক্টগুলো অবশ্যই এর সঙ্গে করব, তোমরা অবশ্যই সঙ্গে থাকবে। আজকে দ্বাদশ শ্রেণীর খুব ভাইটাল একটা ক্লাস করব। জলনির্গম প্রণালী যে চ্যাপ্টারটা আমরা শুরু করে দিয়েছিলাম, সেই চ্যাপ্টারের জাস্ট বেসিক একটা প্রশ্ন আমরা করেছি যে জলনির্গম প্রণালী কাকে বলে এবং এর নিয়ন্ত্রকগুলো কি কি। আজকে আমরা ঠিক পরবর্তী যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যদিও 2020 সালে আমাদের পরীক্ষাটা হয়নি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, দ্যাট মিনস 2021 সালের পরীক্ষার জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নিচ্ছি কি প্রশ্ন। বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য আলোচনা করো। এটা হয়তো এইভাবে নাও আসতে পারে, আমি আগে কিভাবে প্রশ্ন আসবে সেটা একটু বলে দিই। জলনির্গম প্রণালী কাকে বলে, এর শ্রেণীবিভাগ আলোচনা করো, এই কোশ্চেনটা পুরোটা কিন্তু নাও আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি বোর্ডে বেশ কয়েকটা নাম কিন্তু আমরা লিখেছি, আমি আলোচনায় পরে আসছি। এ থেকে শুরু করে যে পর্যন্ত, মানে 1 2 3 4 5 6 7 8 9 10, প্রায় 9-10টার মতো কিন্তু আমাদের ভাগ রয়েছে। এই 10টা ভাগ একসঙ্গে না দিয়ে তোমাকে পরীক্ষাতে কিন্তু দিতে পারে যে কোনো 2টো বা 3টে ভাগের সম্পর্কে তুমি আলোচনা করো, বা যে কোনো 2টো ভাগের মধ্যে পরস্পর পার্থক্যগুলো কি কি, বা যে কোনো 2-3টে ভাগের বৈশিষ্ট্যগুলোকে ব্যাখ্যা করো বা আলোচনা করো, বা কিভাবে গড়ে ওঠে। বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন হয়। তো আজকে আমি একদম স্টার্টিং টু ফিনিশিং খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি, প্রত্যেকটা পার্টকে ধরে যতটা সম্ভব হচ্ছে আজকে। আর এইভাবে প্রত্যেকটা পার্টকে ব্যাখ্যা করলে আশা করি তোমাদের যে কোনো উত্তর তোমরা কিন্তু করতে পারবে। তাহলে শুরু করছি। বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর শ্রেণী বিভাগ আলোচনা করো। আমরা জানি যে জলনির্গম প্রণালী পৃথিবীর বিভিন্ন জায়গাতে একই রকম কিন্তু কখনোই নয়। এর পেছনে কারণটা আমরা আগের ভিডিওর মধ্যে পড়েছিলাম, যে তার নিয়ন্ত্রক অর্থাৎ ভূমির গঠন, শিলাস্তরের প্রকৃতি, বা এক নদীর সঙ্গে আরেকটা নদীর মিলন কোণ, এই যে বিভিন্ন পার্থক্যগুলো হচ্ছে, চ্যুতি, ফাটল, ভাঁজ, বিভিন্ন ভূগাঠনিক পরিবর্তনজনিত কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের জলনির্গম প্রণালী কিন্তু সৃষ্টি হয়েছে। তো তার মধ্যে আমরা দেখে নেব যে পৃথিবীর বিভিন্ন ভূগাঠনিক অঞ্চলে বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী গড়ে ওঠে। যেমন নাম্বার এ বলা হচ্ছে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। আমরা প্রথমে নামগুলোকে দেখে নিই। বি নাম্বার সমান্তরাল জলনির্গম প্রণালী, সি নাম্বার জাফরিরূপী, ডি নাম্বার আয়তাকার, ই নাম্বার কেন্দ্রমুখী, এফ নাম্বার কেন্দ্র বহির্মুখী বা কেন্দ্র বিমুখী, জি নাম্বার কৌণিক, এইচ নাম্বার অঙ্গুরীয় আকার, আই নাম্বার অসঙ্গত, আর যে নাম্বার বিনুনি রূপী জলনির্গম প্রণালী। এই যে এতগুলো ভাগ, তার মধ্যে আমরা প্রথম দিক থেকে আলোচনাগুলো অ্যাটলিস্ট শুরু করে দিচ্ছি। আমরা ফার্স্ট এখানে আলোচনা করব বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। বৃক্ষরূপী মানে কি? গাছের মতো। আমার কথাগুলোকে খুব মনোযোগ সহকারে তোমরা শুনবে, বা যদি কখনো মনে করো না কথাগুলো বুঝতে পারলে না, ভিডিওগুলো টেনে টেনেও তোমরা দেখতে পারো, তাহলে আশা করি তোমাদের কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার হবে। দেখো, বৃক্ষরূপী মানে হচ্ছে গাছের মতো। একটা গাছ যেমন দেখবে, এটা মূল অংশ থাকলে তার চারিদিকে ডালপালাগুলো চারিদিকে বেরিয়ে যায়, এবং সেই ডালপালা থেকে আরো কিন্তু প্রশাখাগুলো বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ মূল শাখা, তার সঙ্গে একটা শাখা, তার সঙ্গে প্রশাখা। এইভাবে আমাদের নদী যখন কোনো উৎস ক্ষেত্র থেকে ফার্স্ট সৃষ্টি হয় এবং লাস্টে মোহনাতে এসে যখন সমুদ্রের সঙ্গে মিলিত হয়, এই মাঝের যে অংশটা, সেখানেও বহুভাবে কিন্তু সে এই বৃক্ষের আকারে কিন্তু বেরিয়ে আসে। এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলি বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। কিন্তু এইভাবে উত্তর লেখা কিন্তু সঠিক উত্তর নয়। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো? এর কিছু ক্রাইটেরিয়া রয়েছে। আগে ফার্স্ট আমরা কি বললাম, বৃক্ষরূপী নিয়ে আলোচনা করব। এর কিছু ক্রাইটেরিয়া বলতে, কোথায় কোন পরিবেশ থাকলে এইটা সৃষ্টি হচ্ছে, সেই জায়গাকে দিয়ে আমরা কিন্তু সংজ্ঞাটা তৈরি করব। যেমন তুমি দেখো, বৃক্ষরূপী করতে গেলে প্রথম শর্ত, পুরো অঞ্চলটাকে একই রকম শিলা দিয়ে তৈরি হতে হবে। একই রকম শিলা বলতে, মনে করো তোমার বাড়ির যে পুরো এরিয়াটা বা তোমার যে এলাকা অঞ্চলটা, সেই অঞ্চলটা পুরোটাই ব্যাসাল্ট শিলা দিয়ে তৈরি, আবার কারো এলাকা পুরোটাই গ্রানাইট শিলা দিয়ে তৈরি, অর্থাৎ একই রকম শিলা হতে হবে। একটু গ্রানাইট একটু ব্যাসাল্ট তাহলে কিন্তু হবে না। কি বললাম তাহলে? পুরোটা একই শিলা দিয়ে তৈরি, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমরা মনে করতে পারি, যেমন ক্ষয় প্রতিরোধক ক্ষমতা সমান হতে হবে। যেমন তুমি যে এলাকাতে আছো, যদি একই রকম শিলা দিয়ে অঞ্চলটা তৈরি থাকে, তাহলে পজিটিভলি কোনো বৃষ্টিপাত বলো, কোনো ঝড়ঝাপটা বলো, বা কোনো ভূগাঠনিক প্রক্রিয়া বলো, তার দ্বারা ওই শিলাগুলো সব জায়গায় সমান মাপে কিন্তু ক্ষয় হবে। কোথাও বেশি কোথাও কম এরকমটা কিন্তু হতে দেওয়া যাবে না। তৃতীয়ত আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এইখানটাতে প্রত্যেকটা নদীগুলো পরস্পরের সঙ্গে কিন্তু মূল নদীর সঙ্গে সূক্ষ্ম কোণে এসে মিলিত হবে।
কি কোণ বললাম? সূক্ষ্ম কোণ। আমি লিখে দিচ্ছি এখানে, সূক্ষ্ম কোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি থেকে কম। সমকোণ হলে 90 ডিগ্রি, স্থূলকোণ হলে 90 ডিগ্রির বেশি, আর সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে কিন্তু কম। আমরা দেখো ডান দিকে একটা ছবি এঁকেছি বৃক্ষরূপী, তোমরা দেখতেই পাচ্ছ গাছের শাখা প্রশাখার মতো কিন্তু বেরিয়ে গেছে। আমি বৃক্ষরূপীও লিখেছি। তাহলে এবার সংজ্ঞাটাতে আসি। মূল সংজ্ঞা কিভাবে লিখবো? যে পৃথিবীর যে সমস্ত অঞ্চলগুলিতে একই রকম শিলা দিয়ে গঠিত এবং যে অঞ্চলে প্রত্যেকটা শিলার ক্ষয় প্রতিরোধক ক্ষমতা সমান এবং বিভিন্ন উপনদী বা শাখা নদীগুলো মূল নদীর সঙ্গে সূক্ষ্ম কোণে এসে মিলিত হয়ে গাছের মতো বা বৃক্ষের মতো একটা জলনির্গম প্রণালীর জন্ম দেয়, তাকে বলা হচ্ছে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। অর্থাৎ ক্রাইটেরিয়াগুলোকে বেস করেই আমি কিন্তু আজকে সংজ্ঞাটা কিন্তু লিখলাম। তো তোমরা অবশ্যই এখানে প্রথমে লেখার সময় কিভাবে লিখবে? ফার্স্ট সংজ্ঞাটা লিখবে, সেকেন্ড তোমরা কিছু পয়েন্টিং করতে পারো, হাইলাইট, যেমন তার শিলার প্রকৃতি, সেখানে লিখলে যে একই রকম শিলা দিয়ে অঞ্চলটা তৈরি হতে হবে। 2 নম্বর যেমন বলতে পারি কোণ, কি কোণে মিলিত হচ্ছে, সূক্ষ্ম কোণে এসে পরস্পরের সঙ্গে মিলিত হচ্ছে, আবার এই যে শিলার প্রত্যেকটার ক্ষয় প্রতিরোধ তোমার রোধক ক্ষমতাও সমান থাকতে হবে। এবার বলি, এর একটা ইংলিশ টার্ম রয়েছে ডেনড্রাইটিক। আমরা নামটা লিখে দিচ্ছি, ডেনড্রাইটিক মানেই হচ্ছে বৃক্ষ সদৃশ। আজকে গ্রিক শব্দ এই ডেনড্রাইটিক কথাটা থেকেই আমাদের কিন্তু বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর নামটা কিন্তু চলে এসছে। এবং সব থেকে বড় কথা, এরই একটা পরবর্তী স্টেজ আমরা পাবো পিনেট বলে, এটাও কিন্তু অনেকটা বৃক্ষরূপীর মতোই। তাহলে বৃক্ষরূপী আমাদের মোটামুটি কমপ্লিট, তোমরা বুঝে ফেললে। এবার তোমাদের বাড়িতে যে কোনো টেক্সট বই বা যে কোনো নোটস বই বা যা কিছু দেখে একবার ভিডিও দেখার পরপরই তুমি বইটা খুলে পড়ে নেবে, দেখবে তোমার কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তবে একটা পয়েন্ট একটু বলতে ভুলে গেছি, এর কিন্তু প্রত্যেকের একটা করে এক্সাম্পল তোমাকে কিন্তু লিখতে হবে। যেমন আমি এখানে এক্সাম্পল লিখেও রেখেছি। বৃক্ষরূপীর ক্ষেত্রে হিমালয় পার্বত্য অঞ্চল, আমাদের যে হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে দেখা যায় মহানদী কৃষ্ণা, কাবেরী, অর্থাৎ দক্ষিণ ভারতের কিছু নদী, সেখানেও কিন্তু আমাদের এই বৃক্ষরূপী জলনির্গম প্রণালী খুব সুন্দরভাবে কিন্তু গড়ে উঠেছে। নেক্সট আমরা এবার দেখবো বি নাম্বার, সমান্তরাল। সমান্তরাল মানে কি? সমান। কেমন সমান? দুটো নদী যদি যায় তার মাঝের ব্যবধানকে সমান হতে হবে। দেখো আমি যদিও এখানে একটা ছবি এঁকেছি সমান্তরালকে দিয়ে, দেখো মনে হচ্ছে প্রত্যেকটা নদীগুলো এইভাবে যাচ্ছে একদম নির্দিষ্ট গ্যাপ মেনটেন করে। এই যেটা রেখা যদি আমি টানি, এখানে আরেকটা রেখা টানলাম, দেখো এই দুটোর মাঝে যে গ্যাপ, আবার একটা রেখা আমি টানছি, দেখো প্রত্যেকটা গ্যাপগুলো কিন্তু সমান। সমান্তরাল কথার অর্থই হচ্ছে প্রত্যেকটা নদীগুলো স্টার্টিং টু ফিনিশিং, অর্থাৎ উৎস থেকে মোহনার দিকে যেভাবে আসবে, প্রত্যেকটা নদীর মাঝের ব্যবধানগুলো যেন প্রায় সমান থাকে। এখানে তো একবারে জ্যামিতিক মাপ নয় যে একবার স্কেল দিয়ে মেপে আমরা দেখবো সমান হচ্ছে কিনা, ঠিক সেরকমটা নয়, কিন্তু একই রকম ভাবে যেন নদীগুলো প্রবাহিত হয়, যেটা আমরা এই ছবির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এটা কোথায় তৈরি হচ্ছে? এটা কিন্তু পাহাড়ের ঢালযুক্ত অঞ্চল, অর্থাৎ একনত ঢাল বা ভৃগুতট বা ভৃগুযুক্ত যে অঞ্চলগুলো। তুমি একটা প্লেন জায়গায় নদীকে যেতে দেখবে, সেখানে কিন্তু নদী একটু এঁকে বেঁকে প্রবাহিত হবে, অর্থাৎ মাঝের গ্যাপ কিন্তু কখনো সমান রাখতে পারবে না। কিন্তু যদি অঞ্চলটা পুরো ঢালু হয়, যদি 3-4টে নদী পরপর পরপর নামতে থাকে, তাদের নিম্নমুখী চাপটা এতটাই বেশি থাকে, তারা মাঝের গ্যাপটা কিন্তু ঠিক মেনটেন করে সুন্দরভাবে কিন্তু নিচের দিকে নেমে আসে। তাহলে আমরা সংজ্ঞাটা কি বলতে পারি? এখানে আরেকটা গল্প আছে, কঠিন এবং কোমল শিলাকে কিন্তু পাশাপাশি থাকতে হবে, এবং বেসিক্যালি বলা হচ্ছে কোমল শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হয় আর কঠিন শিলাটা কম, ফলে মাঝে কঠিন শিলাগুলো ঠিক দাঁড়িয়ে থাকে, আর কোমল শিলাযুক্ত অঞ্চলগুলো দিয়েই নদীগুলো কিন্তু সুন্দরভাবে একই গ্যাপ মেনটেন করে কিন্তু নেমে আসে। তাহলে বলতেই পারি যে কঠিন এবং কোমল শিলা দিয়ে গঠিত অঞ্চলগুলিতে, বিশেষত পাহাড়ের ঢাল বা ভৃগু যে অঞ্চলগুলো, সেখানে যদি নদী তাদের মধ্যবর্তী ব্যবধানকে সমান রেখে সমান্তরাল আকারে নিম্নমুখী হয় বা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, তখন সেই জলনির্গম প্রণালীকে আমরা কি বলছি? সমান্তরাল জলনির্গম প্রণালী। দেখো আমি সংজ্ঞার মধ্যে কিন্তু বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়ে যাচ্ছে, তো এখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কঠিন কোমল শিলা কিন্তু পাশাপাশি থাকতে হবে। এর একটা এক্সাম্পল আমরা দেখব, শিবালিক পর্বতের দক্ষিণ ঢালে অথবা দেরাদুন যে জেলা উত্তরাখণ্ডের, সেখানে কিন্তু আমরা এই ধরনের জলনির্গম প্রণালীগুলোকে দেখতে পাই। আমাদের বি নাম্বার হয়ে গেল। এবার সি নাম্বার দেখব, জাফরি রূপী জলনির্গম প্রণালী। জাফরি, জাফরি মানেই হচ্ছে একটা কাটা টাইপের। তো যাই হোক, এটার আমি সংজ্ঞাটাতে আসছি, তার আগে একটু গল্পটা করে নিই। এখানে কিন্তু বৃক্ষরূপীতে যেমন আমরা পেয়েছিলাম প্রথমটাতে একই রকম শিলা দিয়ে তৈরি, এখানে কিন্তু সেটা পাবো না। জাফরি রূপীর ক্ষেত্রে আমরা ঠিক সমান্তরালের মতো
কঠিন এবং কোমল দুরকম শিলাকেই কিন্তু পাশাপাশি থাকতে হবে। শুধু পাশাপাশি থাকলে হবে না, ওই কঠিন শিলার পাশে কোমল শিলাগুলোকে অতিরিক্ত মাত্রায় কি হতে হবে, ক্ষয় হতে হবে। এবং ক্ষয় হয়ে যাওয়ার পর পরবর্তী বা বিপরা নামক যে নদীগুলো থাকে, সেই নদীগুলো ওই কোমল শিলার ক্ষয়প্রাপ্ত অংশের আয়াম বরাবর প্রবাহিত হবে। কথাটা কি বললাম, আয়াম বরাবর প্রবাহিত হয়ে মূল নদীর সঙ্গে অবশ্যই আমাদের কিন্তু সমকোণে মিলিত হবে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এইভাবে যখন একটা জাফরির মতো জললিঙ্গ প্রণালী সৃষ্টি করবে, তখন তাকে আমরা বলছি জাফরি রূপী জললিঙ্গ প্রণালী। আবারও পয়েন্টগুলোকে বলছি। তাহলে জাফরি রূপীর ক্ষেত্রে আমরা কি কি পয়েন্ট পেলাম? এক, কঠিন এবং কোমল শিলাকে পাশাপাশি থাকতে হবে। দুই, কি পাচ্ছি, কোমল শিলাগুলোকে অতিরিক্ত ক্ষয় হতে হবে এবং ওই ক্ষয় বরাবর পরবর্তী এবং বিপরা নদীগুলোকে আয়াম বরাবর প্রবাহিত হতে হবে। দুটো পয়েন্ট গেল। 3 নম্বর বললাম, ওই নদীগুলো প্রবাহিত হতে হতেই মূল নদীর সঙ্গে সূক্ষ্মকোণ নয়, সমকোণে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু মিলিত হতে হবে। আরেকটা 4 নম্বর পয়েন্ট এখানে আমি যুক্ত করব। পৃথিবীর যে সমস্ত অঞ্চলগুলিতে অতিরিক্ত মাত্রায় ফাটল বা চ্যুতি দেখা যায়, সেই চ্যুতি বা ফাটলযুক্ত অঞ্চলে আমাদের এই জাফরি রূপী নদী নকশার কিন্তু সৃষ্টি হচ্ছে। একবার ছবিটার দিকে তাকাও, দেখো এখানে আমাদের মূল নদী গেছে এবং এই যে ছোট ছোট নদীগুলো দেখতে পাচ্ছ, এই যে একটা কালো দাগ বেরিয়েছে, এখান দিয়ে বেরিয়েছে, এই নদীগুলো দেখো প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আমরা যদি এখানে একটু অ্যাঙ্গেল করার চেষ্টা করি, এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, মানে প্রত্যেকের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু মিলিত হয়েছে। তাহলে স্টুডেন্টস দেখো, আমরা অলরেডি 3টে পার্টকে নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা করলাম। লাস্টে একটা উদাহরণ আমরা দেব, যে রাজস্থানের আরাবল্লী পাহাড়ে দেখা যায় এবং দাক্ষিণাত্যের কৃষ্ণা নদী উপত্যকাতেও প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এই জাফরি রূপী জললিঙ্গ প্রণালীর সৃষ্টি হয়েছে। তো এইবার দেখো, এই যে 3টেকে নিয়ে আলোচনা করলাম, এই 3টের মধ্যে তোমাদের একটা বাড়িতে কাজ দিচ্ছি আমি, হোমওয়ার্ক ধরে নিতে পারো এটা, যে বৃক্ষরূপী এবং জাফরি রূপী এই দুটোর মধ্যে পার্থক্য। পরীক্ষাতে কিন্তু অনেকবার এসেছে যে দুটোর বৈশিষ্ট্য, বিশেষ করে এই দুটোকে নিয়েই পরীক্ষাতে কিন্তু বেশি প্রশ্ন আসে। তোমাকে দিয়ে দিল যে বৃক্ষরূপী এবং জাফরিরূপী নদী নকশার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা কিভাবে সৃষ্টি হচ্ছে ব্যাখ্যা করো, বা তার নিয়ন্ত্রকগুলোই বা কি কি, অথবা এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য। তো যাই হোক, আজকে আমরা 3টে নিয়েই ব্যাখ্যা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা পারলে সবকটা পার্টকে নিয়ে আলোচনা করব, কারণ এই 3টে পার্ট ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা আজকে তোমাদের জন্য পড়া, আর নেক্সট ভিডিওতে বাকিগুলোকে আমরা কিন্তু ছবি সহ খুব সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা করব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। তোমরা আজকেই বাড়িতে এই কোশ্চেনটা কিন্তু রেডি করে মুখস্থ করে ফেলবে। আর যারা আমাকে প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা করে নিয়েছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। মাঝখানে কয়েকটা দিন একটু গ্যাপ ছিল, বুঝতেই পারছো, পুজোর কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। তা আমি কালকে 11-এর যারা ছিল, তাই ভিডিওতে আমি বিজয়ার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিয়েছি। আজকে তোমাদেরও জানাচ্ছি শুভ বিজয়া, এবং অনেক অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবে, আর অবশ্যই ওয়েট করবে পরবর্তী ভিডিওর জন্য। ঠিক আছে, টাটা।